আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে এসেছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করার জন্য। গতি শব্দটা শুনলে তোমাদের মাথায় কী আসে? গতি আসলে কি? সময়ের সাথে কোনো প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন আমরা ওই বস্তুটাকে গতিশীল বলবো এবং বস্তুর ওই অবস্থাকে আমরা বলবো গতি। বস্তুটা গতিশীল, কিন্তু বস্তুর অবস্থাটা হচ্ছে গতি। আর স্থির বস্তু কাকে বলে? সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে। আবার বলছি, সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো স্থির বা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে, তখন আমরা ওই বস্তুটাকে বলবো স্থির বস্তু এবং বস্তুর যে অবস্থাটা, ওই অবস্থাকে বলবো আমরা স্থিতি। তোমরা প্রথম পৃষ্ঠায় দেখবে 2.1-এ তোমাদের চ্যাপ্টারটা শুরু হয়েছে স্থিতি এবং গতি নিয়ে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ? আমি দুটা ডেফিনেশনে একটাই কথা বলেছি, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রশ্ন আসতে পারে, প্রসঙ্গ কাঠামো কি? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয় তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। আবার বলছি, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি অথবা স্থিতি বর্ণনা করা হবে, আমরা তাকে বলবো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো বলতে আমরা বলছি, মনে করি যে এটা একটা বস্তু, সে আপাত দৃষ্টিতে স্থির আছে, আমরা দেখতে পাচ্ছি সে স্থির আছে। দিকে একটা রাস্তা, কোনো একটা গাড়ি যাচ্ছে। আমরা এই বস্তুর সাপেক্ষে এই গাড়িটির অবস্থানের তুলনা করছি। গাড়িটি গতিশীল, বিবেকে গাড়িটি গতিশীল। আমরা এই কাঠামোটার সাপেক্ষে এই গাড়িটার স্থিতি বা গতি পর্যবেক্ষণ করছি। এখন কিভাবে? এখানে যদি একজন লোক দাঁড়িয়ে থাকে, এটা যদি একটা প্রসঙ্গ কাঠামো হয়, তার সাপেক্ষে কিন্তু গাড়িটা গতিশীল, সে কিন্তু গাড়িটাকে গতিশীল দেখবে। কিন্তু গাড়ির ভেতরে যে যাত্রী আছে তারা কিন্তু একজন আরেকজনকে গতিশীল দেখবে না। তারা যদি এই গাড়িটাকে প্রসঙ্গ কাঠামো করে, তখন তাদের সাপেক্ষে বাইরের যেই ব্যক্তি আছে সে গতিশীল হবে, কিন্তু একজনের সাপেক্ষে অন্যজন গতিশীল হবে না। সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আর গতির প্রকারভেদ। তোমাদের বইয়ে সাধারণত 5 প্রকার গতির কথা উল্লেখ করা আছে, মাত্র 5টি গতি। তোমাদের বইয়ে 5টি গতির কথা বলা হয়েছে, যেমন সরল রৈখিক গতি, আমি লিখছি না সময়। সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। আচ্ছা, লিখি রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। এখন রৈখিক গতি কাকে বলে? রৈখিক গতি বলতে আমরা কি বুঝি? কোনো বস্তু যদি সরল রেখায় বরাবর গতিশীল থাকে, তখন তাকে সরলরৈখিক গতি বলে। যেমন এটা একটা সরলরেখা, এখানে একটা বস্তু আছে, এই বস্তুর গতি এই সরলরেখা বরাবরই ক্রিয়া করছে, সে বক্ররেখা বা অন্য কোনো পথে যাচ্ছে না। তখন আমরা এই বস্তুর গতিকে আমরা বলবো সরলরৈখিক গতি। নেক্সট হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলে? কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, তখন আমরা সেটাকে ঘূর্ণন গতি বলবো। যেমন এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এটা একটা নির্দিষ্ট বিন্দু, এটা সমদূরত্ব থেকে কোনো একটা বস্তু ঘুরছে, সেখানে সব দূরত্বই সমান, সবটাই সমান। কোনো একটা বিন্দুকে সমদূরত্বে রেখে এই বস্তুটা ঘুরছে, তখন আমরা এই বস্তুর গতিকে বলবো ঘূর্ণন গতি। তারপরে আসছে চলন গতি। চলন গতি কাকে বলে? কোনো কিছুর
বা কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। যেমন সকল কণা একই সময় একই দিকে যাবে, এক সময়ও যাচ্ছে, কণাগুলো একই দিকে যাচ্ছে। যেমন এই বস্তুটা সময়ের সাথে সাথে এখানে এসেছে, মানে সকল কণা সময়ের সাথে একই দিকে গিয়েছে, কিন্তু এই বস্তুটার কণা যদি সময়ের সাথে এরকম হয়ে যেত তখন আমরা তাকে চলন গতি বলতাম না। চলন গতির পরে আসে পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে আমরা সেই বস্তুর গতিকে বলবো পর্যায়বৃত্ত গতি। যেমন এটা একটা বস্তু, এটা একটা রাস্তা, অথবা এই যে রাস্তা, যে কোনো রাস্তা হতে পারে। এই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর পর একই পথে একইভাবে এই বিন্দুটাকে অতিক্রম করছে এই বস্তুটা, অথবা এই বস্তুটা একটি নির্দিষ্ট সময় পর পর এই বিন্দু দিয়ে এই রাস্তাটাকে অতিক্রম করছে, অথবা এই বস্তুটা একটি নির্দিষ্ট সময় পর পর এই বিন্দু দিয়ে এই পথ অতিক্রম করছে, তখন আমরা এই বস্তুর গতিকে বলবো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির পরে আসে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে, বোঝো, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে, তখন সে বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বলে। যেমন এটা একটা বৃত্ত, একটা বস্তু, সে তার পর্যায়কালে অর্ধেক সময়ে একটি নির্দিষ্ট দিকে আসবে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে অতিক্রম করবে, তখন আমরা এই বস্তুর গতিকে বলবো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির একটি উৎকৃষ্ট উদাহরণ হলো দোলনা। তোমরা সবাই দোলনা দেখেছো। দোলনা একটি নির্দিষ্ট সময় পর পর একটি দিকে এবং বাকি সময় একই পথে বিপরীত দিকে অতিক্রম করে। দোলনা হচ্ছে একটি উৎকৃষ্ট সরল স্পন্দন গতির উদাহরণ। গতির প্রকারভেদের পরে তোমাদের বইয়ে যেই টপিকটি আছে সেটি হলো স্কেলার ও ভেক্টর রাশি। প্রশ্ন হলো স্কেলার রাশি কাকে বলে এবং ভেক্টর রাশি কাকে বলে? বুঝো, স্কেলার রাশি কাকে বলে? যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। যেমন মনে করো ভর। তুমি যদি ভর মাপো, ভরের একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু ভরকে কোনো দিক আছে? ভরের কোনো দিক নেই। যেমন মনে করো তাপমাত্রা, তাপমাত্রার মান আছে কিন্তু তাপমাত্রার কোনো দিক আছে? তাপমাত্রার কোনো দিক নেই, মান আছে কিন্তু দিক নেই। তাপমাত্রার পরে আসে সময়। আমরা যদি সময় পরিমাপ করতে যাই, সময়ের কিন্তু একটা মান আছে, বা এই যে কতটা কত বাজে আমরা বলি একটা মান আছে, কিন্তু এর কি কোনো দিক আছে? দিক নেই। এরকম যে রাশিগুলো আছে আমরা তাদেরকে বলবো স্কেলার রাশি। স্কেলার রাশির মধ্যে আছে ভর, দূরত্ব, তাপমাত্রা, শক্তি, সময়, আয়তন, চাপ, মহাকর্ষ ধ্রুবক ইত্যাদি। তারপর আছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? যে সকল ভৌত রাশিকে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যেমন ব্যাগ। ব্যাগ প্রকাশের জন্য মানেরও প্রয়োজন আছে, দিকেরও প্রয়োজন আছে। তোমরা ব্যাগের মান বলতে পারবো যে কোনো একটা গাড়ি 4 ms/1 ব্যাগে গতিশীল। দিকেও বলতে হবে যে কোন দিকে গতিশীল। এখন তুমি বললা যে কোনো একটা গাড়ি বা তোমরা বাইক চালাও, বাইক 60 ms/1 ব্যাগে গতিশীল। কোন দিকে গতিশীল? উত্তরে না পশ্চিমে, পূর্বে, দক্ষিণে, কোন দিকে গতিশীল সেটাও বলতে হবে। বেগের পরে আসে সরণ। সরণ একটি ভেক্টর রাশি। কোনো বস্তু তার আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক গতিকে সরণ বলা হয়। তখন তুমি বললা কোনো বস্তুর সরণ হচ্ছে 100 মিটার, 500 মিটার, কিন্তু কোন দিকে সেটাও এক্স্যাক্টলি বলতে হবে। সেটি উত্তরে, পশ্চিমে, দক্ষিণে নাকি পূর্বে, এটা বলতে হবে। তারপরে আছে সরণ, ত্বরণ, মন্দন। এগুলো একটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট মানে ক্রিয়া করে,
তাই এগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় 3টি উপায়, হচ্ছে এ আরেকটা হচ্ছে বোল্ড থাকবে, এটা বোল্ড করা থাকবে, আমারটা হচ্ছে না, বোল্ড করা থাকবে। যেহেতু এটা ভেক্টর রাশি তাই একে ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করাই উত্তম। তারপরে তোমাদের বইয়ের টপিকটা আছে দূরত্ব ও সরণ। সরণের একটু আগেই সামান্য একটু কথা বলেছি। এখন দূরত্ব কি? দূরত্ব হচ্ছে কোনো বস্তুর অতিক্রান্ত মোট পথের পরিমাণ। এটা যদি কোনো একটা পথ হয়, এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু হয়, তখন এই বস্তুটা যদি এই পথ অতিক্রম করে বি সি ডি বিন্দুতে গিয়ে পৌঁছে, তখন এই সম্পূর্ণ পথটা হবে তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু তোমরা কি জানো সরণ কি? সরণ কিন্তু এই সম্পূর্ণ পথের দূরত্ব না। সরণ হচ্ছে এই সরলরৈখিক বরাবর দূরত্ব হতে হবে সরণ হতে হলে। সরলরৈখিক বরাবর বস্তুটা কতটুকু পথ অতিক্রম করলো সেটা হলো তার সরণের মান। সামথিং মনে করো বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে এতটুকু পথ পাড়ি দিয়ে আবার এই জায়গায় আসলো, তখন এত বড় দূরত্ব অতিক্রম করার পরও তার সরণ হবে খুব অল্প, কারণ সরল ক্রিয়া করে সরলরৈখিক বরাবর। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সরণ ক্রিয়া করে সরলরৈখিক বরাবর। নেক্সট, তারপরে তোমাদের বইয়ে যে টপিকটা আছে দ্রুতি ও বেগ। দ্রুতি কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনে হারকে দ্রুতি বলে। আবার বলছি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতির একক মিটার পার সেকেন্ড, যেটাকে তোমরা ms⁻1 দ্বারা প্রকাশ করো। এবং দ্রুতির মাত্রা আছে, মাত্রা বের করে একটা কৌশল তোমাদেরকে বলে। এখানে মিটারের মাত্রা, মিটার মানে কি? লেন্থ, দৈর্ঘ্যকে প্রকাশ করা এল দ্বারা। এস মানে কি? সেকেন্ড মানে কি? টাইমকে প্রকাশ করা হয় টি দ্বারা। তার মানে এর মাত্রা হবে L/T−1। তারপর দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্যটা বলেছি। আবার বলি, দ্রুতি হলো, এটা ভালো করে বুঝো, দ্রুতি হলো যে কোনো দিকে দূরত্বের হার, এটা যে কোনো দিকে যেতে পারবে দ্রুতি। আর বেগ হলো বস্তুর সরণের হার। দ্রুতি হলো মানে বস্তুটা যে কোনো দিকে যেতে পারে, অর্থাৎ বস্তুর দূরত্বের হার হচ্ছে দ্রুতি। আর বেগ হলো বস্তুর সরণের হার, অর্থাৎ বস্তুকে সরলরৈখিক বরাবর যেতে হবে। আর দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, বেগ একটি ভেক্টর রাশি। কারণ দ্রুতি অর্থাৎ দূরত্ব বা দ্রুতি প্রকাশের জন্য মানের প্রয়োজন হলেও দিকের প্রয়োজন হয় না, কারণ সে এত দ্রুতিতে গিয়েছে। কোন দিকে গিয়েছে সেটা না বললেও চলবে, কিন্তু যদি তুমি বলো সে এত বেগে গিয়েছে, বলতে হবে যে সে এই বরাবর, এই সরলরেখা বরাবর এত বেগে গিয়েছে, তাহলে সেটা হবে বেগ। দ্রুতি ও বেগের পরে তোমাদেরকে আরেকটা টপিক বলে, সেটা হচ্ছে গড় দ্রুতি ও গড় বেগ। এটা সঙ্গ হিসেবে আসে, এটা মনে হয় তোমাদের বইয়ে নেই, অ্যাড করা নেই, প্রয়োজন মনে হলে অ্যাড করে নিতে পারো। গড় দ্রুতি কাকে বলে? বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে, তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, একে গড় দ্রুতি বলে। আর গড় বেগ কাকে বলে? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে গড় বেগ বলে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা কি? যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতি অল্প সময় ব্যবধানে, সময়ের ব্যবধানটা খুব অল্প হবে, অতিক্রান্ত দূরত্ব থেকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। অর্থাৎ যে কোনো মুহূর্তে বস্তুর বেগের যে কোনো মুহূর্ত হতে পারে, যে কোনো মুহূর্তে বস্তুর অতি অল্প সময়ের ব্যবধানে, অর্থাৎ যে কোনো মুহূর্তে সামান্য সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাবা তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। তাৎক্ষণিক মানে কি? হঠাৎ। অর্থাৎ তুমি
অতি সামান্য অল্প সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে তাৎক্ষণিক দ্রুতি পাবা। এটি ইম্পর্ট্যান্ট। দ্রুতি ও ব্যাগের পরে তোমাদের বইয়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। এই দুইটা শব্দের সাথে তোমরা অনেক পরিচিত হবা যখন তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে যাবা। এখন ত্বরণ কি? সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ সময়ের সাথে ব্যাগের পরিবর্তন হতে হবে, তাহলে ত্বরণ হবে। যদি সময় পরিবর্তন হচ্ছে কিন্তু বস্তুর ব্যাগ পরিবর্তন হচ্ছে না, তখন সেটা কিন্তু ত্বরণ হবে না। সময়ের সাথে সাথে বস্তুর ব্যাগেরও পরিবর্তন হতে হবে। আর মন্দন কি? সময়ের সাথে ত্বরণ একটা বৈশিষ্ট্য হলো সময়ের সাথে বস্তুর ব্যাগ বৃদ্ধি পাবে। পরিবর্তন না বলে তোমরা বলবা যে সময়ের সাথে বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর মন্দন কি? মন্দন হচ্ছে সময়ের সাথে বস্তুর ব্যাগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। একটা গ্রাফ দিচ্ছি, আশা করছি বুঝতে পারবা। গ্রাফটা বুঝালে দেখো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সময়, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ব্যাগ। ব্যাগ বনাম সময় লেখচিত্র। এখন এটা ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এখানে হচ্ছে ব্যাগের মান 20, 40, 60, 80, সময় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড। গ্রাফটাতে একটু খেয়াল করো। গ্রাফে দেখো ও থেকে এই বিন্দুতে আমরা দেখতে পাই সময়ের মানও বেড়েছে, বেগের মানও বেড়েছে। অর্থাৎ এখানে কি হয়েছে? এখানে ত্বরণ হয়েছে, কারণ এখানে সময়ের সাথে সাথে সময় বৃদ্ধি পেয়েছে, বেগও বৃদ্ধি পেয়েছে, তাই জন্য আমরা এটাকে বলবো ত্বরণ। এ থেকে বি বিন্দুতে দেখো সময় বাড়ছে কিন্তু বেগের মানকে বৃদ্ধি পেয়েছে, বেগের মান বৃদ্ধি পায় নাই। সুতরাং আমরা এটাকে ত্বরণ বলবো না, আমরা এটাকে বলবো সমবেগ। যেহেতু বেগের মান বৃদ্ধি পাচ্ছে না, তাই আমরা এটাকে সমবেগ বলবো। বি থেকে সি বিন্দু পর্যন্ত দেখো আবার ও এ বিন্দুর মতোই ঘটনা ঘটেছে। এখানে সময়ও বৃদ্ধি পেয়েছে, বেগও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটা হবে ত্বরণ। এবার সি থেকে ডি বিন্দুতে লক্ষ্য করো, এখানে সরল রেখাও নেই, উপরের দিকেও নেই, এটা নিচের দিকে নেমেছে। তার মানে কি? সময় বৃদ্ধি পেয়েছে কিন্তু বেগের মান হ্রাস পেয়েছে, অর্থাৎ এটা কি? মন্দন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট একবার আসো ত্বরণ সম্পর্কে কিছু কথা বলি। ত্বরণ আমরা বলেছি সময়ের সাথে বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা জানো? ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। ত্বরণের সূত্র হচ্ছে A = V/T, V - U/T। ত্বরণের একক হচ্ছে m(s)(2) মাত্রা L(T)(2). ত্বরণের রাশি কি? ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ ত্বরণ প্রকাশের জন্য মান অধিক উভয়ের প্রয়োজন হয়, এই জন্য ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। ত্বরণ দুই প্রকার, একটা হচ্ছে সমত্বরণ বা সুষম ত্বরণ, একটা হচ্ছে অসমত্বরণ বা মন্দন। যেটা বললাম, মন্দন ত্বরণেরই একটা অংশ। সমত্বরণ কি? যে কোনো বস্তু যদি নির্দিষ্ট সময়ে একই হারে বেগ বৃদ্ধি পেতে থাকে তখন সেটাকে বলা হয় সমত্বরণ। অসমত্বরণ বা মন্দন কি? যদি বেগ হ্রাস পায় সেটাকে বলা হয় অসমত্বরণ বা মন্দন। এবার তোমাদের একটা প্রশ্ন আসে, সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয় কেন? এই যে এটাই ঘটনা। এটা একটু আগে বোঝালাম, আশা করি বুঝতে পেরেছিলে তখন। আর একটা কথা মনে রাখবে, মন্দনের মান সব সময় ঋণাত্মক হয়, সবসময় ঋণাত্মক হয়। যদি তুমি অঙ্ক করতে চাও, লিখবে যে এই বস্তুর ত্বরণ নির্ণয় করে, তখন দেখবে যে ঋণাত্মক এসেছে, সুতরাং তুমি বলবে এই বস্তুর মন্দন ঘটেছে। তারপরে তোমাদের বইয়ের টপিকটা হচ্ছে গতির সমীকরণ। গতির প্রধানত 4টি সমীকরণ আছে। গতির 4টি না, গতির 5টি সমীকরণ আছে। সমত্বরণের ক্ষেত্রে 4টি এবং সমবেগের ক্ষেত্রে মাত্র 1টি সূত্র আছে। সমত্বরণের সূত্র
এগুলো হলো সমত্বরণের ক্ষেত্রে গতির সূত্র। প্রথম সূত্রটা লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এস নেই। দ্বিতীয় সূত্রটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ নেই। তৃতীয় সূত্রতে দেখতে পাচ্ছি ভি নেই, এবং চতুর্থ সূত্রতে আমরা দেখতে পাচ্ছি টি নেই। এবং সমবেগের সূত্র সমবেগের ক্ষেত্রে একটি সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু ভিটি। আমরা এখান থেকে যে এই সূত্রটা কোথা থেকে এসেছে জানো? এই যে এই সূত্র থেকে, এই সূত্রতে ইউ ইজ ইকুয়াল টু ভি। সুতরাং এই মানে যেহেতু সমবেগে চলমান বস্তুর ত্বরণ নেই, সেহেতু এস ইজ ইকুয়াল টু ভিটি হবে। তোমরা কি জানো এই রাশিগুলোর পরিচয় কি? এই রাশিগুলোর পরিচয় হলো বি। ভি হচ্ছে বস্তুর বেগ, এটা বস্তুর শেষ অথবা বস্তুর শেষ বেগ। ইউ হচ্ছে বস্তুর আদি বেগ। এবার বলি বস্তুর আদি বেগ এবং শেষ বেগ কি? বস্তুটা কোন অবস্থান থেকে গতিশীল হয়ে কোন অবস্থায় পৌঁছেছে ওটাকে বোঝানোর জন্য আমরা ইউ এবং ভি এই দুটো রাশি ব্যবহার করব। তারপর আছে এ হচ্ছে বস্তুর ত্বরণ। বস্তুর ত্বরণ কি একটু আগে তোমাদেরকে বোঝানো হয়েছে। টি অতিক্রান্ত সময়। এস বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এই সূত্রগুলো মনে রাখার একটা সহজ টেকনিক আছে। তোমরা কি জানো টেকনিকটা কি? এটা হচ্ছে সুঘাত। সুঘাতের মাধ্যমে আমরা বুঝতে পারছি এখানে এস মানে হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, ইউ বস্তুর আদি বেগ, ভি বস্তুর বেগ বা বস্তুর শেষ বেগ, এ বস্তুর ত্বরণ, টি বস্তু যেই মানে অতিক্রান্ত এতটুকু সময়ে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম ঘটেছে সেটা হচ্ছে টি, অর্থাৎ অতিক্রান্ত সময়। সুঘাত অনুসারে আমরা দেখতে পারি এস। এখানে সবগুলা সূত্রতে 4টা করে রাশি আছে, খেয়াল করেছ? সবগুলা সূত্রতে 4টা রাশি আছে, একটা রাশি নেই। সুঘাতের যদি আমরা এসকে ধরি, আমরা এস বাদ দিয়ে বাকি 4টা রাশি যেই সূত্রতে আছে আমরা ওই সূত্র মেমোরাইজ করতে পারি। যেমন ইউ ভি এ টি কোন সূত্রে আছে? এই যে প্রথম সূত্রে আছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আর ইউ বাদ দিলে এস ভি এ টি কোন সূত্রে আছে? ইউ নেই। কোন সূত্রে? এস ইজ ইকুয়াল টু বিটি সূত্রে ইউ নেই। তারপরে বাকিগুলো তোমরা এইভাবে মেমোরাইজ করতে পারো অথবা খুব সহজে মনে রাখতে পারো। নেক্সট টপিক হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর 3টা সূত্র আছে। প্রথম সূত্র অনুযায়ী স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ দূরত্ব অতিক্রম করে। মানে কিছু বুঝতে পারছো? মনে করো এটা হচ্ছে একটা দালানের ছাদ, এখান থেকে কোনো একটা বস্তুকে নিচে ফেলা হলো, বস্তুটা সমান সময়ে সমান পথ দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসতে যতটুকু সময় লাগবে এবং যেই দূরত্ব অতিক্রম করবে একই দূরত্ব একই সময়ে সে অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র অনুযায়ী স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বস্তু যে বেগ প্রাপ্ত হবে তা সময়ের সমানুপাতিক, অর্থাৎ বেগ বৃদ্ধি পেলে সময় বৃদ্ধি পেলে বেগও বৃদ্ধি পাবে, সময় বৃদ্ধি পেলে বেগ বৃদ্ধি পাবে, কারণ সময় তো হ্রাস পায় না। তৃতীয় সূত্র বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই বস্তুটা একটি নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে, অর্থাৎ যে এইচ দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। পড়ন্ত বস্তুর তোমাদের বই 3টি সূত্র দেখানো হয়েছে। সূত্রগুলো হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি টি, এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে বি হলো বস্তুর বেগ, ই হলো বস্তুর আদি বেগ, অর্থাৎ বস্তুটা কোন বেগ থেকে নিক্ষেপ করা হয়েছে সেই বেগ,
এবং জি হলো অভিকর্ষ ত্বরণ, এটা ফিক্সড, এটা মুখস্থ করতে হবে। 9.8 জি ইজিক্যাল টু 9.8 ms ইনভার্স 2, এটা মনে রাখতে হবে। এবং এই সূত্রগুলো দিয়েই বেসিক্যালি চ্যাপ্টার 2 এর অঙ্কগুলো আসে। তো এই ছিল আজকের ক্লাসের মূল আলোচনা। আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো এবং বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যদি তোমাদের ভালো না লাগে, ভাইয়ের দুর্বলতা কোথায়, কী করলে তোমাদেরকে মানে মানে তোমার ক্লাসটা একটু রিয়েলাইজ করে ভাইয়ের দুর্বলতা কোথায় একটু ভাইকে মেমোরাইজ করে দেবা। এবং ভালো থাকো, আল্লাহ হাফেজ।